আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখরিত তুরাকতীর বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা। চাকুরিতে পুনর্বহালের দাবিতে আজও বিক্ষোভ করছেন আওয়ামী লীগ আমলে চাকুরিচ্যুত পুলিশ সদস্যরা। স্বরাষ্ট্র উপদেষ্টাকে আলোচনায় বসার আহ্বান। বর্ষার আগে শুরু হচ্ছে ঢাকার 5টি খালের খনন কাজ, জানালেন পরিবেশ উপদেষ্টা। খননের সময় চলবে সমন্বিত উচ্ছেদ অভিযান। রাজশাহীতে আলু সিন্ডিকেটের কারসাজি, কোল্ড স্টোরেজ ভাড়া দ্বিগুণ করায় দুশ্চিন্তায় আলু চাষিরা। ভাড়া না কমালে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রশাসনের। ভোলায় মেঘনা নদীর ভাঙনে হুমকির মুখে শত শত পরিবার। অবৈধ বালু উত্তোলনে তীব্র নদী ভাঙন, কংক্রিটের ব্লক বাঁধ দেওয়ার দাবি। মেক্সিকো, কানাডা ও চীনের উপর শুল্ক আরোপ ট্রাম্পের। পাল্টা শুল্ক আরোপের ঘোষণা মেক্সিকো অটোয়ার। শুল্ক যুদ্ধে কেউ বিজয়ী হবে না বলছে চীন। লা লিগায় স্পানিওলের কাছে হেরে পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ। মোহাম্মদ সালাহর রেকর্ড গড়া জোড়া গোলে শীর্ষ স্থান মজবুত করল লিভারপুল। Rainbow Paints, the color of joy. আমন্ত্রণ নিউজ 24 সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। দেশের কল্যাণ, দুনিয়া ও আখিরাতের শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। আমিন আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে তুরাকতীর। মোনাজাত শেষে বিশ্ব ইজতেমা ময়দান ছাড়ছেন মুসল্লিরা। এই দৃশ্য আখেরি মোনাজাত শেষে মুসল্লিদের গন্তব্যে ফেরার। এর আগে আখেরি মোনাজাতে অংশ নিয়ে আমিন আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে তুরাকতীর। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আকুতি জানান লাখ লাখ মুসল্লি। ক্ষমা চান মহান আল্লাহর কাছে। বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় দোয়া করা হয়। হেদায়েতি বয়ানের পর রোববার সকাল 9টার দিকে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। মোনাজাত শেষ হয় 9:30টার দিকে। আমরা আল্লাহর কাছে বিশেষভাবে প্রার্থনা করেছি আমাদের দেশবাসীর জন্য, আমাদের নিজেদের জন্য, নিজেদের বাবা মায়ের জন্য। बहुत बड़े अल्लाह वाले आते हैं, दुनिया के लोग आते हैं, पूरे दुनिया के जिम्मेदार लोग जो दीन के फिक्र रखते हैं, दावत की फिक्र रखते हैं, उम्मत का फिक्र रखते हैं, वो पूरे यहाँ के जमा होते हैं। इसके लिए हमारा भी ख्वाहिश हुआ कि इनके मजालिस हम भी शरीक हो। নিজেদের পরিবারের জন্য দোয়া করছি। পুরো ইজতেমা ময়দান মুসল্লিতে পরিপূর্ণ। ভেতরে ঠাঁই না পেয়ে মুসল্লিদের অবস্থান নিতে হয়েছে বিভিন্ন সড়ক ও আশেপাশের বাড়ির ছাদে। কয়েক লাখ মুসল্লির সমাগমে শিল্পনগরী টঙ্গী পরিণত হয় ধর্মীয় নগরীতে। আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার বাবা মা, যাদের বাবা মা মারা গেছে তাদের জন্য দোয়া করেছি। আমরা যে উদ্দেশ্যে আসছি এটা হলো দিনের হেদায়েত পাওয়ার জন্য। তাদের জন্য আমরা দোয়া করি যারা এই আমাদেরকে শান্তিপূর্ণ একটা দেশ উপহার দিয়েছে। এর আগে 31 জানুয়ারি বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে 14 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। শাফিয়া ইসলাসনা, নিউজ 24, ঢাকা। আখেরি মোনাজাতে অংশ নেওয়ার শেষে ইজতেমা ময়দান ছেড়ে নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন মুসল্লিরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, মুসল্লিরা ফিরছেন কিভাবে এবং বিভিন্ন পয়েন্টে তো যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে, তো কতদূর তাদের হাঁটতে হচ্ছে, কোনো সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন কিনা, আর সব মিলিয়ে আখেরি মোনাজাতে অংশ নিয়ে কি বলছেন মুসল্লিরা? স্যার, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন ঠিক 9:12 কিন্তু আখিরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হয়েছে এবং বিশ্ব ইজতেমার যে টুঙ্গির যে লাখো মানুষের ঢল নেমেছিল সেই ঢল কিন্তু এখন পায়ে হেঁটে গন্তব্যে তারা পৌঁছেছে। আমরা যদি দেখাই যে এখানে এখনও লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানরা এই ইজতেমার ময়দানে এখনও রয়েছে, যেহেতু ওই তুরাগ নদীর তীরে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের 58তম যে প্রথম পর্বর
প্রথম ধাপ কিন্তু আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে এবং মোনাজাতের বিশ্বের শান্তি, মুসলমানদের ঐক্য, শান্তি, কল্যাণের কামনা করা হয়েছে এবং ধর্মপ্রাণ মুসলমানরা লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু একসঙ্গে তারা আখিরি মোনাজাত করেন এবং আখিরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু শেষ হয়েছে প্রথম পর্ব এবং ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু এখনও পায়ে হেঁটে দেখছেন যে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য তারা ব্যাগ, কাঁধে ব্যাগ, মাথায় ব্যাগ এবং যে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই কিন্তু এখন চলে যাচ্ছে বাড়িতে এবং পরিবারের কাছ থেকে সেখান থেকে গিয়ে এবং তারা আবার পাড়া মহল্লায় কিন্তু আবার সেই 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা কিন্তু তারা যাবে এবং আপনারা জানেন যে উর্দুতে কিন্তু এই আখিরি মোনাজাতে দোয়া করা হয় এবং বাংলা আপনারা জানেন যে এখানে বাংলায় কিন্তু তর্জমাও করা হয়েছে এবং আপনারা জানেন যে ফজর নামাজের পরে কিন্তু এই ঠিক বয়ান করেছিলেন এবং দিনের বয়ান করেছেন এইখানে বয়ান করেই কিন্তু তারপরে তারা মূলক বক্তব্য দেওয়ার পরে কিন্তু এরপরে এই মোনাজাত করা হয়। একই সঙ্গে কিন্তু আপনারা যদি দেখেন যে এই যে ধর্মপ্রাণ মুসলমানরা যেভাবে পারছে বের হয়ে যাচ্ছে এবং যেহেতু আবার 3 তারিখে কিন্তু আবার এই পর্বেরই কিন্তু দ্বিতীয় পর্ব চলবে এবং অনেকেই থেকে যাবেন যাদের সাথে আমি কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যেহেতু অনেকেই আজকে যারা এসেছে যারা মোনাজাত করেছে অংশ নিয়েছে তারা অনেকেই আসলে এখানে থেকে এবং যে বাকি 3 দিন সেই 3 দিন সময় লাগাতে চায় এখান থেকে এবং আজকে আপনারা জানেন যে 2 হাত তুলে আল্লাহর কাছে তারা ফরিয়াদ করেছে এবং আমিন আমিন বলে মুখরিত হয়েছে পুরা ইজতেমার ময়দান এবং তুরাগ তীরে আপনারা জানেন যে এই যে অস্ত্র চোখে জল নিয়ে কিন্তু লাখো মুসল্লির যে জাতির কাছে আজকে মুসলিম ঐক্য, শান্তির, সমৃদ্ধির কামনা করেন 2 হাত তুলে তারা কিন্তু প্রতিপালকের কাছে আসলে ক্ষমা চেয়েছেন এবং কান্না বুকে তারা কথা বলেছেন দুনিয়ার গোটা মুসলমান যাতে এক সঠিকভাবে পথ চলে সেই তাবলিগের মাধ্যমে সবাইকে সেই নিয়োজিত জন্য তারা আসলে কাজ করতে চায় এবং তৌফিক দান করার জন্য কিন্তু আল্লাহর কাছে তারা প্রার্থনা করেছেন এবং নামাজ পড়েছেন এবং এইখানে আমরা দেখেছি যে ধর্মপ্রাণ মুসলমানরা এবং দেশি বিদেশি মুসল্লিরাও কিন্তু তারা আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, লাখো কণ্ঠে উচ্চারিত করেছেন আমিন আমিন এবং আমরা দেখেছি যে কিভাবে মানুষ এখানকার ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু যেভাবে তারা কান্নাকাটি করেছেন, আল্লাহর কাছে তারা ফরিয়াদ করেছেন, আল্লাহ তাদেরকে সুখ শান্তির জন্য তারা দোয়া করেছেন। এই ছিল ইজতেমার মাঠ থেকে আমার কাছে সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে সারার কাছে। সারা। নাজমুল, আপনাকে ধন্যবাদ। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। চাকুরিতে পুনর্বহালের দাবিতে হাইকোর্ট মাজার চত্বরে জড়ো হয়েছে স্বৈরাচার সরকারের সময় বিভিন্ন কারণে চাকরিচ্যুত 2200 ভিকটিম পুলিশ পরিবারের সদস্যরা। রাজনৈতিক প্রতিহিংসা, ডোপ টেস্ট সহ নানা অজুহাত দেখিয়ে তাদের চাকরিচ্যুত করা হয়েছে বলে জানান তারা। এ সময় তারা বলেন তাদের দাবি নিয়ে কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনায় বসতে চান তারা। এদিকে সকাল 11টায় রমনার ডিসি মাসুদ আলমের নেতৃত্বে পুলিশ সদস্যের একটি প্রতিনিধি দল তাদের সাথে আলোচনা করতে আসে। এরপর আন্দোলনকারীরা জানান তারা কেবল স্বরাষ্ট্র উপদেষ্টার সাথেই আলোচনায় বসবেন। দর্শক, যেমনটি বলছিলাম যে চাকুরিতে পুনর্বহালের দাবিতে হাইকোর্ট মাজার চত্বরে জড়ো হয়েছেন স্বৈরাচার সরকারের সময় বিভিন্ন কারণে চাকরিচ্যুত 2200 ভিকটিম পুলিশ পরিবারের সদস্যরা। এই বিষয়ে বিস্তারিত জানবো এবং জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী মোহাইমিনুল খান। মোহাইমিন, পুলিশ হেডকোয়ার্টারের একটি টিম তো তাদের সাথে আলোচনার জন্য এসেছিলেন, তো সেই আলোচনায় কি তারা কোনো সমাধানের আশ্বাস পাননি? কারণ তারা তো কিছুক্ষণের মধ্যেই আবার স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনায় বসতে চাচ্ছেন, তো বিস্তারিত জানাবেন এই বিষয়ে আমাদের, কি বলছেন তারা?
সারা, ধন্যবাদ আপনাকে। আসলে তথ্যটা কিছুক্ষণ আগে এমন থাকলেও এই মুহূর্তে কিন্তু আমরা একটি তথ্য পেয়েছি, সেটা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলবেন ভিকটিম পুলিশ পরিবারের সাথে, এবং আমরা জানতে পেরেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা 1টা থেকে 1:30 নাগাদ কিন্তু এই যে ভিকটিম পুলিশ পরিবার তাদের যে প্রতিনিধি দল তাদের সাথে আলোচনায় বসবেন। এবং এর আগে কিন্তু সকালবেলায় প্রায় 11টার দিকে রমনার ডিসি মাসুদ আলম কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন পুলিশ সদর দপ্তরের মেসেজ নিয়ে। পরবর্তীতে কিন্তু দফায় দফায় আলোচনা চলে রমনার ডিসির সাথে এবং এই ভিকটিম পুলিশ পরিবারের যারা প্রতিনিধি তাদের সাথে, এবং তারপর কিন্তু কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলতে রাজি হয়েছেন ভিকটিম পুলিশ পরিবারের যে প্রতিনিধি দল আছে তাদের সাথে, এবং সেখানে কিন্তু আলোচনা হবে তাদের দাবি দাওয়া নিয়ে। এবং জানিয়ে রাখতে চাই আপনাকে, এখানে কিন্তু প্রায় 2200 পুলিশ পরিবারের সদস্যরা রয়েছেন যারা বিভিন্ন সময় আগে সরকারের আমলে চাকরি হারিয়েছেন। এর মধ্যে কারো ডপ টেস্টের জন্য চাকরি হারিয়েছেন, কেউ বা বিভিন্ন সময় গড় হাজিরির জন্য চাকরি হারিয়েছেন, এবং সেসব পুলিশ পরিবার এবং তাদের সদস্যরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং তাদের দাবি একটি হচ্ছে যে অনতিবিলম্বে তাদের জন্য চাকরিতে পুনর্বহাল করা হয়। এবং এর আগেও কিন্তু 5 মাস আগে তারা কিন্তু একবার আন্দোলন নেমেছিল, এবং সেখানে কিন্তু তারা একটি তালিকা জমা দিয়েছিল, যে তালিকা অনুযায়ী কিন্তু তাদেরকে পুনর্বহালের জন্য একটা আশ্বাস দিয়েছিল সরকার, বলেছে তারা। এবং সেখানে কিন্তু একটি বড় বিষয় হচ্ছে যে চাকরিচ্যুত প্রায় 1522টি আবেদন কিন্তু এর আগে জমা হয়েছিল, যার মধ্যে কিন্তু 1025 জন কনস্টেবল, নায়ক ছিলেন 79 জন, এএসআই এবং এটিএসআই ছিলেন 180 জন, সার্জেন্ট, টিএসআই, এসআই ছিলেন 200 জন, এবং ইন্সপেক্টর র্যাঙ্কিং 10 জন ছিলেন। এছাড়াও কিন্তু পুলিশের বিভিন্ন ক্যাটাগরির যারা রয়েছে নন পুলিশ সদস্য তারা কিন্তু ছিলেন 28 জন, এবং সেই তালিকা অনুযায়ী কিন্তু তদন্ত সাপেক্ষে চাকরিতে পুনর্বহাল করা যায় কিনা সেই বিষয়ে বিবেচনা করবে বলে জানিয়েছিল। তবে বিগত 5 মাসে তারা কোনো আশ্বাস পায়নি বলে কিন্তু আজকে আবারও এই হাইকোর্ট মাজার চত্বরে জড়ো হয়েছে, এবং তারা বলেছে যে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলে তারা জানতে চাইবেন যে কবে নাগাদ তাদেরকে পুনর্বহালের বিষয়টি নিশ্চিত করা হবে, এবং সেখানে তারা দাবি দাওয়া নেবেন। কিছুক্ষণের মধ্যে কিন্তু একটি প্রতিনিধি দল সচিবালয়ে যাবে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলার জন্য, এবং সেখানে কিন্তু তাদের দাবি দেওয়ার পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এবং তারা বলছেন যে দাবি আদায়ের আগ পর্যন্ত তারা কিন্তু এখান থেকে অবস্থান থেকে সরবেন না, এবং এই মুহূর্তে কিন্তু শান্তিপূর্ণ অবস্থান করছেন তারা। তো হাইকোর্ট মাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সারা আপনাকে। মোহাইমেন, আপনাকে ধন্যবাদ। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বর্ষার আগে 6টি খালের খনন কাজ শুরু হবে বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, প্রকল্পের অধীনে নয়, কর্মসূচির মাধ্যমে কাজ শুরু হয়েছে। সকালে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন 6টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। পরিবেশ উপদেষ্টা জানান, কাজটা শেষ করতে সময় লাগবে, খাল খনন কাজ শুরু হবে আগে, এরপর অবৈধ স্থাপনা পুনরুদ্ধার করা হবে। একই অনুষ্ঠানে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব নয়। এই বর্ষার আগে আপাতত 6টা, আশা করি এই মাসে আমরা আরো 4টার কাজ হাতে দেব, এবং এই বর্ষার আগে বাকি 9টার কাজও আমরা শুরু করে দিতে পারবো। অন্তত যাতে পানির প্রবাহ খালগুলোতে আনতে পারি, সেটাই আমাদের প্রাথমিক টার্গেট। এবং এই কর্মসূচিটাকে কেন্দ্র করে আমরা এই 19টা খাল কেন্দ্রিক একটা হয়তো মাস্টার প্ল্যান করে ফেলবো। গুরুত্বপূর্ণ সংস্কারগুলো আগে করে দেশের মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাতে প্রবাসীদের সাথে এক আলোচনায় কথা বলেন তিনি। বলেন, স্বৈরাচারের মাথা পালিয়ে গেলেও দোসররা বিভিন্নভাবে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে, তাই সংস্কারের জন্য বেশি সময় নিলে লাভবান এই দোসররাই হবে। কাজ আছে সামনে, আমরা যদি আজকে এই সংস্কার আগে হবে না ওই সংস্কার হবে, আমরা 25% সংস্কার করব নাকি আমরা 50% সংস্কার করব, এসব খামাখা যেই কাজগুলো দিয়ে ইমিডিয়েট মানুষের পেট ভরবে না সেগুলো নিয়ে সময় নষ্ট করলে দেশ যেরকম একদিকে ক্ষতিগ্রস্ত হবে, একইভাবে ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ, একইভাবে লাভবান হবে কারা? তারাই, সেই স্বৈরাচার। সব রাজনৈতিক দলের মতামত নিয়ে ফেব্রুয়ারিতে জুলাই ঘোষণাপত্র আসবে, থাকবে বাংলাদেশ সৃষ্টির সব গল্প। তবে প্রাধান্য পাবে জুলাই আগস্ট গণহত্যা। নিউজ 24-কে সব তথ্য জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, এই ঘোষণাপত্রে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো বিষয় থাকবে না। এদিকে সংবিধান এবং নির্বাচন সংস্কার কমিশন যেসব সুপারিশ দিয়েছে সেগুলোর অধ্যাদেশ হবে নাকি নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে তা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত হবে। শাহনাজ ইয়াসমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত।
জুলাই আগস্টের চেতনাকে সমুন্নত রাখার প্রত্যয় নিয়ে অভ্যুত্থানের আন্দোলনের নেতাদের ডাকে সাড়া দিয়ে ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সারা দেশ থেকে জড়ো হন ছাত্র জনতা। ১৫ জানুয়ারির মধ্যে জুলাই প্রক্লেমেশন ঘোষণার দাবি জানিয়েছিল জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এই ঘোষণার পর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয় ১৫ জানুয়ারি নয়, সব রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য হয়ে জুলাই ঘোষণাপত্র আসবে শিগগিরই। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নিউজ 24-কে জানান, ফেব্রুয়ারি মাসেই আসবে জুলাই প্রক্লেমেশন। মতামত দেয়া হচ্ছে রাজনৈতিক দলগুলোর। সরকারের অবস্থান হচ্ছে একটা প্রক্লেমেশন যদি একটা ঐক্যমতের প্রক্লেমেশন হয় এটার গুরুত্বটা অনেক বেশি হবে এবং সকল রাজনৈতিক দল কিন্তু ওই আলোচনায় অংশগ্রহণেরটা শুরু করেছে এবং ওই প্রক্রিয়াতে তারা অন্তর্ভুক্ত আছে। সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হবে যত দ্রুত সম্ভব এটা করে ফেলা, খুব বেশি দেরি হবে না। ৪৭ থেকে শুরু হয়ে বাংলাদেশ সৃষ্টির সব গল্পই থাকবে জুলাই ঘোষণাপত্রে, প্রাধান্য পাবে জুলাই আগস্ট অভ্যুত্থান। তবে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয় থাকবে না বললেন উপদেষ্টা রিজওয়ানা। প্রোক্লামেশন যেটা আছে সেটা হচ্ছে প্রেক্ষিতটা বর্ণনা। গণ অভ্যুত্থান হলো, তারপরে মোটা দাগে কোন কোন জিনিস আমাদের চলার পথের নির্দেশক হবে। সেখানে কোনো রাজনৈতিক দল নিষেধের কথা থাকবে না, বরং গণতান্ত্রিক একটা সমাজের কথা। কতবার আর মানুষ বুকে রক্ত দেবে? নিজের দেশের মানুষ কেন নিজের দেশের রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে প্রাণ হারাবে? এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। এদিকে সংবিধান এবং নির্বাচন সংস্কার কমিশন যেসব সুপারিশ দিয়েছে সেগুলো নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে সরকার। দেশের জন্য যেটা ভালো সেটাই প্রাধান্য পাবে সিদ্ধান্তে। কে করলো সেটা কি বড়, নাকি কি সংস্কার হলো সেটা বড়? আমরা যদি রাজনৈতিক ঐক্যমতে পৌঁছাতে পারি যে হ্যাঁ এই সংস্কারগুলো লাগবে, দেশ থেকে হাজার কোটি টাকা এভাবে পাচার হতে পারে না, এভাবে করে নির্বাচনের নামে ফার্স হতে পারে না, ক্ষমতার একটা ভারসাম্য নির্বাহী বিভাগ, আইন বিভাগ সকল জায়গাতেই থাকতে হবে। যদি এই ঐক্যমতে পৌঁছাই তাহলে আর কে করলো সেটা কেন বড় কথা? সংস্কার, জুলাই গণহত্যার বিচারের পাশাপাশি নির্বাচনকে গুরুত্ব দিয়ে এগুচ্ছে অন্তর্বর্তী সরকার বললেন উপদেষ্টা রিজওয়ানা। রাজনৈতিক দলগুলোরও তো কিছু কিছু সংস্কার প্রস্তাব আছে, তার সাথে কিন্তু কমিশনগুলোর সংস্কার প্রস্তাবে অনেক মিলে যাচ্ছে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। তাহলে কোথায় আখিরি মোনাজাতে অংশ নেওয়া শেষে ইজতেমা ময়দান ছেড়ে নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন মুসল্লিরা। মুসল্লিদের সাথে মেট্রো রেলে আছেন আমাদের সহকর্মী মাসুদ সুমন। সুমন, মুসল্লি পরিবহনে মেট্রোর অতিরিক্ত কোনো ট্রিপ আছে কিনা, এবং আপনি তো মুসল্লিদের সাথে আছেন এই মুহূর্তে, তো কি বলছেন তার আখিরি মোনাজাতে অংশ নিয়ে জানাবেন আমাদের। ধন্যবাদ মেহজাবিন। আমরা এই মুহূর্তে মেট্রো রেলে ঠিক মাত্র এসে পৌঁছেছি। ঠিক অতিরিক্ত কোনো ট্রিপ আছে কিনা সেটি আমরা জানতে পারিনি, তবে এখানে অতিরিক্ত কিন্তু মুসল্লি আমরা দেখতে পেয়েছি, যাত্রী দেখতে পেয়েছি। এখানে আপনারা যেমনটি দেখছেন যে অন্তত 7 থেকে 8টি সারিতে আমরা দেখেছি বিপুল সংখ্যক মুসল্লি কিন্তু এখানে এই মেট্রো রেলে ভিড় করছেন। ঠিক আমরা যেমনটি আপনাদের এর আগেও বলেছি যে আখিরি মোনাজাত চলাকালীন উপলক্ষে কিন্তু যানবাহনের গণপরিবহনের এই যাতায়াতের চলাচলে একটি নিষেধাজ্ঞা ছিল। সেটি এপাশে ঠিক বিমানবন্দর বা ওপাশে ভোগড়া এবং আশুলিয়া পর্যন্ত থাকায় এবং এই দিকে ঢাকার যাত্রীদের কিন্তু দীর্ঘ পথ পায়ে হেঁটে তার নিজ গন্তব্যে পৌঁছতে হয়েছে। ফলে তারা সেই যাত্রাটি সংক্ষিপ্ত করার জন্য কিন্তু মেট্রো রেলে ভিড় করছে। আমি এই মুহূর্তে ঠিক উত্তর স্টেশনে রয়েছি। আমরা এখানে যেমনটি দেখেছি এর আগেও কিন্তু যাত্রীদের সংখ্যা ব্যাপক চাপ পড়ে। আমরা যাত্রীরা আমাদের যেমনটি জানিয়েছেন, তারা আখিরি মোনাজাত শেষে কিন্তু পায়ে হেঁটে বা রিক্সা করে কিন্তু এখানে এসেছেন এবং এই দীর্ঘ সারিতে সিরিয়ালে দাঁড়িয়ে কিন্তু তারা টিকিট সংগ্রহ করছেন। এখানে আমরা বেশ কিছু যাত্রী দেখেছি, তারা ইজতেমায় 3 দিন অবস্থান করেছেন। পাশাপাশি আখিরি মোনাজাত উপলক্ষেও কিন্তু যেমনটি আমরা শুনেছি মিরপুর বা এই অঞ্চলে মানুষজন কিন্তু মেট্রো রেল ব্যবহার করেছে। আর বেশিরভাগ যাত্রীরাই আমাদের যেমনটি বলছিলেন, যারা 3 দিন অবস্থান করছেন ভেতরে, তারা বলছিলেন তাদের ঠিক পরিবহনগুলো একটু দূরে থাকায় তারা কিন্তু একটু ভোগান্তিতে পড়েছেন। বলছেন এই ভোগান্তিটি কমাতে
যারা শুধুমাত্র আখিরি মোনাজাতে আসেন তাদের পরিবহনগুলো আটকে এবং যারা 3 দিন অবস্থান করে তাদের পরিবহনগুলো ঠিক আশেপাশে রাখার জায়গার বিষয়ে কথা বলছিলেন যে এমনটি যদি করা যায় তাহলে ভোগান্তিটি অনেকাংশেই কমে যেত। তবে সবাই সন্তুষ্টি প্রকাশ করছেন, সুষ্ঠুভাবে আখিরি মোনাজাত সম্পন্ন হয়েছে এবং দেশ ও জাতির কল্যাণে সবাই দোয়া করেছেন। সবাই বলছেন যে এই দোয়া যেন আল্লাহ কবুল করেন, তাদের এই মেহনত যেন আল্লাহ কবুল করেন, এই মেহনতের বিনিময়ে তারা যেন ইহকাল এবং পরকালের শান্তি পান এমনটি আমাদের জানিয়েছেন। বলছে আমরা যেমনটি দেখেছি তারা কিন্তু সেই সকালে ফজরের নামাজের পরেই কিন্তু তারা ঠিক কুয়াশা ভেদ করে যখন সূর্য ওঠেনি এবং ঠিক শীত ছিল সেই সময়টা থেকেই কিন্তু আখিরি মোনাজাত উপলক্ষে মানুষের ভিড় বাড়তে থাকে ইজতেমা ময়দানে এবং কিছুক্ষণ পরেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়। তো ইজতেমা ময়দানে এই মুহূর্তে ঠিক যারা এসেছিলেন আখিরি মোনাজাতে এবং যারা 3 দিনের জন্য এসেছিলেন প্রায় বেশিরভাগ মানুষই নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। সারা মেহজাবিন। মাসুদ, আপনাকে ধন্যবাদ। সংবাদের সময় হলো একটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 সংবাদে। আলু নিয়ে সিন্ডিকেটের কালো থাবা যেন কিছুতেই থামানো যাচ্ছে না। এবার পূর্ব ঘোষণা ছাড়াই কোল্ড স্টোরেজ ভাড়া দ্বিগুণ করায় দুশ্চিন্তায় আলু চাষিরা। ভাড়া না কমালে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আর লোকসানের পাশাপাশি সংরক্ষণের অভাবে খাদ্য ঝুঁকির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। রঞ্জু মাহমুদের ক্যামেরায় মতিউর মর্তুজার তথ্য ডেস্ক রিপোর্ট। রাজশাহীর পবা উপজেলার তকিপুর গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক প্রায় 50 বিঘা জমিতে আলু চাষ করেছেন। কিছু আলু বিক্রি করেন আর বাকি আলু কোল্ড স্টোরেজে রেখে বাড়তি লাভ করেন। তবে এবার সংরক্ষণের জন্য বস্তা প্রতি ভাড়া দ্বিগুণ করায় লোকসানের শঙ্কায় তিনি। কমানোর দাবি কৃষকের। আমরা হয়তো মাঠে কম বিক্রি করে আমরা স্টোরজাত করি, এখন স্টোরজাত কিভাবে করব এত টাকা ভাড়া দিয়ে? আলুর দাম যদি কমে যায় তাহলে পরে সবই লস পূরণ করাই সম্ভব না। হিমাগার কর্তৃপক্ষ বলছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী ভাড়া বাড়ানোর বিষয়ে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন ব্যানার দিয়ে দিয়েছে, 8 টাকা কেজি হিসাবে ভাড়া আদায় করা লাগবে। তবে ভাড়া না কমালে হিমাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলছে জেলা প্রশাসন। যে নির্দিষ্ট হারে যদি ভাড়াটা নির্ধারণ না করে তাহলে আমরা তাদের আইনি ব্যবস্থায় যাব। যারা প্রকৃত কৃষক তাদের জন্য একটা সুবিধা তারা দিবে, এটা কতটুকু দিবে এটা কালকে জানাবে। এমন পরিস্থিতিতে কৃষকের লোকসানের পাশাপাশি সংরক্ষণের অভাবে খাদ্য ঝুঁকির সৃষ্টি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে আমরা দেখতে পাই যে বছরে প্রায় 25 থেকে 30% আলু এই সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাবে। দেখা যাবে যে তখন সাপ্লাইয়ের সংকট দেখা দিবে এবং বছর শেষে আলুর দাম এখন যে দেখা যাচ্ছে 20 টাকারও কম দাম, সেটি দেখা যাচ্ছে যে হয়তো 40-50 টাকায় বছর শেষে চলে যাবে। কোল্ড স্টোরেজে আলু গুদামজাত করতে না পারে তাহলে তাদের আলু তাদের বাসায় পৌঁছবে বা নষ্ট হবে। এতে আমাদের পরবর্তীতে খাদ্য ফুড সিকিউরিটি সেটা আমাদের সমস্যা সৃষ্টি হবে। নিজেদের লোকসান এড়াতে কোল্ড স্টোরেজের ভাড়া কমানো না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আলু চাষিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভোলায় মেঘনা নদীর ভাঙনে হুমকির মুখে শত শত পরিবার। অভিযোগ, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনে বেড়েছে নদী ভাঙনের তীব্রতা। এজন্য নদী থেকে বালু উত্তোলন বন্ধ এবং কংক্রিটের ব্লক বাঁধ দেওয়ার দাবি এলাকাবাসীর। যদিও ভাঙন রোধে ইতোমধ্যে কাজ শুরুর দাবি পানি উন্নয়ন বোর্ডের। ভোলা থেকে জুন্নু রায়হানের পাঠানো তথ্য চিত্র ডেস্ক রিপোর্ট। শুষ্ক মৌসুমে মেঘনার ভাঙনে মানুষের বসতভিটা, বিলীন হচ্ছে ফসলি জমি। ভোলা জেলা শহরে শিবপুর ইউনিয়নের শান্তিরহাট এলাকা। সম্প্রতি এখানে মেঘনা নদীর ভাঙনে দিশেহারা নদী পারের বাসিন্দারা। ভিটেমাটি হারিয়ে অনেক পরিবারের ঠাঁই হয়েছে বাঁধের উপর।
সে বর্ষায় ঘরটা ভাঙা লয়ে গেছে, এই যে পরিস্থিতি আমাকে এগিয়ে থাকতে পারবো, এই ঘর সব হরাইতে হইব। এই যে হাজারে হাজারে বাড়ি ঘর স্যার, এটি কোথায় যাবে? কিছুদিনের ভিতরে বেরিটা ধরে গেল তো সব মানুষ আমরা তলে যাবো। অনেক স্থানেই বাড়িঘর নদীতে বিলীন। এমন করুণ বাস্তবতায় বসতঘর ভেঙে রাস্তার পাশে কিংবা অন্যের জমিতে রেখেছে কেউ কেউ। অনেকে আবার জীবিকার তাগিদে ছেড়েছে আপন ঠিকানা। একজনের জায়গা থাই অহন যে আবার নদী ধারে আইসে কই থাও। ব্লক না দেওয়ার কারণে আমাদের এই শিবপুরে আজ মনে করেন 3 থেকে 4 কিলোমিটার নদী ভাঙ্গা আগাইছে। এদিকে ভাঙন ঠেকাতে ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। অভিযোগ, প্রভাবশালী চক্র অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় বেড়েছে নদী ভাঙন। এই যে নদী ভাঙ্গন, জলদস্যু, এই যে বালু উঠানো, এই যে সব আমাদের সব বিলীন করে দিছে। বাড়ি উঠান বন্ধ করতে হইব, আর ব্লক খালায়া নদী ভাঙা বন্ধ করতে হইব। পানি উন্নয়ন বোর্ড বলছে চলতি মাসে আহ্বান করা হয়েছে টেন্ডার, আশা ফেব্রুয়ারিতে শুরু হবে কাজ। শিবপুর ইউনিয়নে যে ভাঙনটা হচ্ছে এটা নিয়ে ইতিমধ্যে আমরা অবগত আছি এবং এটার জন্য আমরা কার্যকরী পদক্ষেপ হিসেবে দরপত্র আহ্বান করা হয়েছে। জানুয়ারির 29 তারিখে দরপত্রটা মুক্ত করে ফেব্রুয়ারিতে আমরা আশা করতেছি দ্রুততম সময়ে কাজটি বাস্তবায়ন করা হবে। দ্বীপ জেলা ভোলার চারপাশে প্রায় 250 কিলোমিটার বেড়িবাঁধ, যার মধ্যে কনক্রিটের ব্লক বাঁধ মাত্র 33 কিলোমিটার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। মেহেরপুরে বিভিন্ন ইট ভাটায় কয়লার বদলে পোড়ানো হচ্ছে জ্বালানি কাঠ। 3 ফসলি জমিতে ভাটা স্থাপন, পলি মাটি দিয়ে ইট তৈরি, পরিবেশের ছাড়পত্র না থাকা সহ নানা অভিযোগ রয়েছে ভাটাগুলোর বিরুদ্ধে। এজন্য কয়লা সংকটের অজুহাত দিচ্ছেন ভাটা মালিকরা। নীতিমালার বাইরে চলা ইট ভাটা বন্ধের আশ্বাস প্রশাসনের। ডালিম সানোয়ারের তথ্য ছবিতে, ডেস্ক রিপোর্ট। এভাবেই ইট ভাটায় স্তূপ করে রাখা হয়েছে বিভিন্ন গাছের কাঠ খড়ে। বিধিমালায় নিষিদ্ধ থাকলেও ভাটার জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে এসব কাঠ। এছাড়া 3 ফসলি জমিতে ভাটা স্থাপন, পলিমাটি দিয়ে ইট তৈরি, পরিবেশের ছাড়পত্র না থাকা সহ রয়েছে নানা অভিযোগ। কয়লার সংকটে বাধ্য হয়ে কাঠ পোড়ানোর অজুহাত ভাটা মালিকদের। এবং বাইরে থেকে যখন কয়লা আসে 1 সপ্তাহ আগে মনে করেন আমাদেরকে টাকা দিতে হয়, তারপরেও সিরিয়াল পায় না। আমাদের আগুন তো ধরেন বসে থাকে না। ভাটা ভেঙে দেওয়া হবে, তাহলে 1 বছর আগে বলে দিক যে আমরা ভাটা করার দরকার নেই, তাহলে আমরা অন্য পথে যাব। ভাটা পরিচালনায় ব্যবসায়ী ট্রেড লাইসেন্স, আয়কর এবং ভ্যাট প্রদানকে ভিত্তি হিসেবে ধরছেন মালিকরা। সরকারি কর্তাদের অবগত করেছেন বলেও দাবি তাদের। কাস্টমের ট্যাক্স আছে, তারপরে ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স আছে, তারপরে আয়করের কাগজপাতি আছে, সবকিছু আছে। তাহলে আমরা অবৈধ কি করে হলাম? কাস্টম অফিস থেকে আমাদেরকে নোটিশ দেওয়া হয় যে এতদিনের ভিতরে ভ্যাট পরিশোধ করা লাগবে। আমরা 5 লাখ টাকা ভ্যাট 3 কিস্তিতে পরিশোধ করি, আমরা ভাড়া চালাই। সকল ভাটাগুলো এভাবেই চলছে। কৃষি বিভাগ বলছে এভাবে পলিমাটি নষ্ট হলে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষাবাদ। অবৈধ ইট ভাটা বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। আমি অলরেডি তাদের সবাইকে লিগ্যাল নোটিশ দিয়ে দিয়েছি, তারা যাতে তাদের এই কার্যক্রম বন্ধ করে দেয়। এরপরও যদি তারা চালান, এক্ষেত্রে আমরা আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিব। তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট সহ এনফোর্সমেন্ট কার্যক্রম হবে। ভাটাগুলো বন্ধের দিকে যেতে হবে, যেহেতু তাদের ছাড়পত্র নেই, আমাদের বন্ধের দিকে যেতে হবে। টোটাল একটা বিবেচনা হিসাব করে এই ইটভাটাগুলোকে তাদের অন্য পন্থা অবলম্বন করতে হবে। আমাদের কৃষি জমি বা কৃষি পরিবেশে তারা কোনো ক্ষতি করতে পারবে না, এবং না করেই তারা যেন অন্য ব্যবস্থা করে, আমি সেই পরামর্শ। মেহেরপুর জেলায় 100টি ইটভাটার মধ্যে পরিবেশের ছাড়পত্র নেই একটিরও। হুমকির মুখে পড়ছে পরিবেশ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের সময় হলো আরো একটি বিরতি, ফিরছে আরো খবর নিয়ে, সাথে থাকুন। এলো আমন্ত্রণ আরেকবার। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলকে চাঙা করতে মরিয়া বিএনপি। তবে বরিশাল বিএনপি নেতাকর্মীদের অভিযোগের শেষ নেই। বিগত আওয়ামী সরকারের সঙ্গে বিএনপি নেতাদের আঁতাত ছিল বলেও অভিযোগ করছেন
কেউ কেউ। তবে অভিযুক্ত নেতাদের দাবি পতিত স্বৈরাচারের দোসররা দলের সুনাম ক্ষুণ্ণ করছেন। সুষ্ঠু নির্বাচন হলে বিজয় সুনিশ্চিত বলে আত্মবিশ্বাসী তৃণমূল নেতাকর্মীরা। শুভ হাওলাদারের ক্যামেরায় সাইফুর রহমান মিরনের রিপোর্ট, দেখুন বিস্তারিত। সন্ত্রাসীরা, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং বিএনপির সন্ত্রাসীরা এরা দুধ ভাই, একের আড়ালে অপরে থাকে। এভাবেই ক্ষোভ প্রকাশ করেন বরিশাল তৃণমূল বিএনপির এই কর্মী। আওয়ামী লীগ আর বিএনপি নেতাদের আঁতাত আছে বলেও মন্তব্য করেন তিনি। আপনি লক্ষ্য করে দেখবেন, এখন যারা ফ্রন্ট লাইনে বিএনপি করতে দাবি করে তারা কতজন রাস্তায় ছিল আন্দোলন সংগ্রামে? 5ই আগস্টের পূর্বে তাদের অবস্থান কোথায় ছিল? তৃণমূল নেতাদের দাবি আওয়ামী লীগের কিছু দোসর বিএনপিতে অনুপ্রবেশ করে দলের সুনাম ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্রে লিপ্ত। তবে নেতৃত্ব নিয়ে ভুল বোঝাবুঝি থাকলেও দল সাংগঠনিকভাবে শক্তিশালী বলে দাবি নেতাদের। আমরা যে কোনো সিদ্ধান্ত মানতে রাজি আছি। আমরা যারা বিগত 17 বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা ওনার নির্দেশনার বাইরে, পদ পদবি এটা পরের বিষয়, ওনার নির্দেশনার বাইরে আমরা কেউ কিছু করতে যাচ্ছি না। যুবদল নেতাদের অভিযোগ, দলের দুঃসময় যারা ছিল না তারাই এখন পদ পদবি দখল করে আছেন। বিএনপি সবসময় নির্বাচনে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। আমরা একটি ফেয়ার ফ্রি নির্বাচন চাই। তৃণমূল যে নেতাকর্মী আন্দোলন সংগ্রাম ছিল তাদেরকে উপযুক্ত জায়গায় এবং তাদেরকে সম্মান দিয়ে, তাদেরকে পদ পদবি দিয়ে তাদেরকে সে আসন দিতে হবে। ইনশাআল্লাহ আগামী দিনে রাজপথ এবং আমাদের নির্বাচন এবং জনগণ আমাদের পাশে থাকবে। দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন এবং পদবঞ্চিতদের মূল্যায়নের দাবি তৃণমূল নেতাকর্মীদের। আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের প্রশ্নই ওঠে না বলে দাবি অভিযুক্ত দুই নেতার। এত বড় একটা পদে আছি, আমাকে যদি দখলবাজ একটা তকমা দেওয়া যায় তাহলে বিএনপি এখানে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এটা ছিল আমি মনে করি ফ্যাসিবাদের একটা অন্যতম দোসর হিসাবে তাদের একটা পরিকল্পনা। যারা বলে এই সব কথা পালে একটা আজ পর্যন্ত অনেক সাংবাদিক প্রশ্ন করেছে, কিন্তু প্রমাণ কোথাও দিতে পারে নাই। তবে অভিযোগ প্রমাণিত হলে আগামী কমিটিতে কারো স্থান হবে না বলে জানিয়ে দিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক। যারা আওয়ামী লীগের সাথে বিগত দিনে আঁতাত করেছে বা এখনো আঁতাত করে, তাদের বিরুদ্ধে আমরা স্পষ্ট বার্তা, তাদেরকে দলে নেওয়া হবে না। তৃণমূল নেতাদের মূল্যায়ন করলে আগামী নির্বাচনে দলের বিজয় সুনিশ্চিত বলে আত্মবিশ্বাসী তৃণমূল নেতারা। তাই তৃণমূলের প্রতি নজর দেওয়ার দাবি তাঁদের। সাইফুর রহমান মিরন, নিউজ 24, বরিশাল। এবার আন্তর্জাতিক সংবাদ। ক্ষমতায় এসে এই বিশ্বের বিভিন্ন যুদ্ধ বন্ধের বার্তা দিলেও বাণিজ্য যুদ্ধে ভালোভাবেই জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে মেক্সিকো, কানাডা ও চীনের ওপর দিয়েছেন অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা, যার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে প্রতিবেশী কানাডা, মেক্সিকো। তবে চীন বলছে বাণিজ্য যুদ্ধ বা শুল্ক যুদ্ধে শেষ পর্যন্ত কেউই বিজয়ী হবে না। ক্ষমতায় এসেই একের পর এক বিতর্কিত পদক্ষেপ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিয়েছেন একের পর এক নির্বাহী আদেশ, তুলেছেন নিষেধাজ্ঞার ঝড়। তারই ধারাবাহিকতায় সবশেষ ঘটল কানাডা, মেক্সিকো ও চীনের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের ঘটনা। ট্রাম্প প্রশাসন জানিয়েছে কানাডা ও মেক্সিকোর উপর 25% করে এবং চীনের উপর 10% শুল্ক আরোপ করা হয়েছে, যা কার্যকর হবে মঙ্গলবার থেকে। কানাডা ও মেক্সিকোর পণ্য যুক্তরাষ্ট্রে ঢুকলেই 25% শুল্ক দিতে হবে। মার্কিন সরকারের দাবি, অবৈধ অভিবাসী এবং মাদকদ্রব্য চোরাচালান বন্ধেই নিতে হয়েছে এমন কঠোর সিদ্ধান্ত। ট্রাম্পের এই সিদ্ধান্তে চুপ থাকেনি মেক্সিকো। যুক্তরাষ্ট্রের উপর শুল্ক আরোপ সহ প্রতিশোধমূলক ব্যবস্থাও চালুর ঘোষণা দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। যুক্তরাষ্ট্রের উপর প্রতিশোধমূলক সমান শুল্ক আরোপ করেছে কানাডাও। রবিবার দেশটির বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানালেন, আগামী কয়েক সপ্তাহ কানাডীয় ও মার্কিনীদের জন্য কঠিন হবে। $155 বিলিয়ন মার্কিন পণ্যের উপর 25% শুল্ক আরোপ করা হবে। যুক্তরাষ্ট্রের উচিত কানাডার সাথে অংশীদারিত্ব করা, শাস্তি দেয়া নয়। এদিকে শুল্ক ইস্যুতে চীনের অবস্থান সামঞ্জস্যপূর্ণ এমনটাই জানিয়েছে শি জিনপিং প্রশাসন। তবে বাণিজ্য বা শুল্ক যুদ্ধে কেউই জয়ী হবে না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
আফ্রিকার দেশ সুদানের ওমদুরমান এলাকায় একটি কাঁচা বাজারে গোলাবর্ষণ ও বিমান হামলার ঘটনায় অন্তত 56 জন মারা গেছেন, আহত হয়েছেন আরও 158 জন। আল জাজিরা জানায় আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের হামলায় এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে, যদিও সরকার পক্ষের অভিযোগ অস্বীকার করেছে আরএসএফ। বেসামরিকদের ওপর এই হামলা চালানোর জন্য সুদানের সেনাবাহিনীকে দায়ী করেছে তারা। 2023 সালের এপ্রিল থেকে আরএসএফ নিয়মিত সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে, যা এক ভয়াবহ সংঘর্ষে পরিণত হয়েছে। এর ফলে নিহত হয়েছে হাজারো মানুষ, 1,20,00,000-এরও বেশি মানুষ হয়েছে বাস্তুচ্যুত। ব্রিটেনের রিয়েল এস্টেট খাতে নতুন ফ্ল্যাট বা বাড়ির সরবরাহ বৃদ্ধি পেয়েছে, ফলে ব্যক্তিগত বাড়ির গড় ভাড়া 2019 সালের পর প্রথমবারের মতো কমেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, যুক্তরাজ্যে কয়েক বছর ধরে প্রতি প্রান্তিকে বাড়ি ভাড়া বাড়ার নতুন রেকর্ড হচ্ছিল। জীবনযাত্রার ব্যয় বাড়ার আগে থেকেই সংকটে ছিলেন অনেক ভাড়াটিয়া। ভাড়া বাড়ায় এ বাবদ খরচ বাড়াতে তারা বাধ্য হয়েছেন। তবে গেল বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে লন্ডনের বাইরে গড় ভাড়া কমে মাসিক 1,341 পাউন্ডে নেমেছে, যা 5 বছরের মধ্যে প্রথম ভাড়া কমার ঘটনা। বর্তমানে লন্ডনের বাইরে গড় মাসিক ভাড়া আগের প্রান্তিকের তুলনায় 3 পাউন্ড কম। তবুও গড় ভাড়া গত বছরের তুলনায় এখনও 4.7% বেশি। সময় হলো আরেকটি বিরতির, সাথেই থাকুন। এলো আমন্ত্রণ আরেকবার। এবার জানাবো খেলার সংবাদ। টানা 4 জয়ের পর লা লিগায় হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। স্পানিওলের কাছে 1-0 গোলে হেরেছে কার্লো আনচেলত্তির দল। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে মোহাম্মদ সালার জোড়া গোলে বোর্নমাউথকে 2-0 গোলে হারিয়েছে লিভারপুল। রাতের অন্য ম্যাচে দুর্বল হোলস্টেইন কিলকে 4-3 গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। বার্সেলোনায় এসে আবারও পথ হারালো রিয়াল মাদ্রিদ। অবনমনের অপেক্ষায় থাকা স্পানিওল লা লিগায় জন্ম দিল অঘটনের। শক্তির বিচারে মুদ্রার উল্টো পিঠে থাকা দলটাই টেবিল টপার রিয়াল মাদ্রিদকে খাওয়ালো হোঁচট। টানা 4 জয়ের পর লা লিগায় হারল কার্লো আনচেলত্তির দল। নিজেদের ঘরের মাটিতে গ্যালাকটিকোদের 1-0 গোলে হারিয়ে ফুটবল বিশ্বকে চমক দিল চলতি মৌসুমে ধুঁকতে থাকা গনসালেস শিষ্যরা। বার্সেলোনা শহরের আরসিডিও স্টেডিয়ামে প্রায় 34,000 দর্শকদের আনন্দের উপলক্ষে এনে দিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা। ম্যাচের শুরু থেকে আধিপত্য রিয়াল মাদ্রিদের। স্বাভাবিকভাবেই চাপে পড়ে স্পানিওল। 21 মিনিটে ভিনিসিয়াস জুনিয়র জালে বল পাঠালেও গোল মেলেনি। ভিআরে বাতিল হওয়ায় লিড নেওয়া হয়নি লিগ টপারদের। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ব্যবধানে। তবে ম্যাচ শেষ হবার 5 মিনিট আগে চমক দেখায় স্পানিওল। বক্সের কোণা থেকে ভলিতে গোলটি করেন রোমেরো। বাকি সময় প্রাণপণ চেষ্টা করেও হার এড়াতে পারেনি রিয়াল। তাতে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে স্পানিওল। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে মশালার জোড়া গোলে 9 পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে লিভারপুল। বোর্নমাউথকে হারিয়েছে 2-0 গোলে। ম্যাচের 2 অর্ধে 2 গোল করেন সালা। এবারের লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা সালার মোট গোল হলো 21টি। প্রিমিয়ার লিগে এই নিয়ে পঞ্চমবারের মতো অন্তত 20টি করে গোল করলেন মিশরের স্ট্রাইকার। এই হারে লিগে 11 ম্যাচের অজয় যাত্রা থেমে গেল বোর্নমাউথের। রাতের অন্য ম্যাচে হ্যারিকেন নিজের 50তম ম্যাচ স্মরণীয় করে রেখেছেন রেকর্ড গড়া জোড়া গোলে। তাতে দুর্বল হোলস্টেইন কিলকে 4-3 গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। জার্মানির শীর্ষ লিগে কোনো ফুটবলারের প্রথম 50 ম্যাচে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন কেইনের। তার মোট গোল সংখ্যা 55টি। আল মাহমুদ ফাহিম, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।